গল্পের নাম ভালোবাসার বারণ, পর্ব সংখ্যা ১২, লেখক আয়ন আহমেদ শুভ। অয়ন বাসায় আসতে দেখতে পেল ঈশার বাবা মাকে। হঠাৎ অয়নের বাসায় তাদের উপস্থিতি অয়নকে ভাবিয়ে তুলল। অয়ন অবাক চোখে তাকিয়ে আছে সবার দিকে। অয়নকে দেখতে পেয়ে সবাই হাসি মুখে তাকায় তার দিকে। অয়ন তাদের দিকে কিছুটা এগিয়ে আসতেই অয়নের মা বলে ওঠে, ওই তো অয়ন চলে এসেছে। অয়ন ভদ্রতার সহিত ঈশার বাবাকে সালাম জানিয়ে বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করলো, আঙ্কেল কেমন আছেন আপনি? ঈশার বাবা মৃদু হেসে বলল, হ্যাঁ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি ভালো আছি আমি। এতক্ষণ তোমার বিষয়ে কথা হচ্ছিল। ও আচ্ছা, তুমি অফিস থেকে এসেছো, এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নাও, কাল কথা বলবো তোমার সাথে। ঠিক আছে আঙ্কেল। অয়ন সকলের সামনে থেকে চলে আসে নিজের রুমে। রুমে এসে অয়ন সোফায় ধপাস করে বসে পড়ে। ঈশার বাবা কথাগুলো ভাবাচ্ছে অয়নকে। হঠাৎ আজ এলেন ওনারা, আবার বলল কাল কথা হবে, বিষয় কি জানতে তো হবেই আমায়। অয়ন ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে আছে, খাবার খাচ্ছে আর মনে মনে ভাবছে কাউকে কি জিজ্ঞাসা করব কি না, কিন্তু জিজ্ঞাসা করাই বা উচিত কি না সেটা ভাববার বিষয়। অয়ন খাবার শেষ করতে অয়নকে উদ্দেশ্য করে তার বাবা বলছে, আজ ঈশার বাবা মা এসেছে, দেখেছিস তো তুই? জি দেখেছি, আর কথাও তো বলেছি। ওনারা কাল আবার আসবে। ও অয়ন অয়নের শান্ত উত্তরে সন্তুষ্ট না তার বাবা। উনি আবারও বলতে লাগলেন, কেন ঈশার বাবাকে আজ ইনভাইট করা হয়েছে জানিস তুই? ও অয়নের শান্ত উত্তরে সন্তুষ্ট না তার বাবা। উনি আবারও বলতে লাগলেন, কেন কেন ঈশার বাবাকে আজ ইনভাইট করা হয়েছে জানিস তুই? হুম। কেন বাবা? হুম। ওনার মেয়ে ঈশাকে তো তুই চিনিস, তোর অফিসেই কাজ করে। ঈশাকে আমাদের বেশ পছন্দ হয়েছে, ওকে আমাদের বাড়িতে নিয়ে আসতে চাই। মানে? মানে তোর বউ করে ঈশাকে এখানে নিয়ে আসতে চাই। অয়ন কথাটা শুনতে ভীষণ অবাক হয়ে যায়। এ কি বলছে বাবা? ঈশাকে বিয়ে করব আমি? হাউ ইটস পসিবল? ঈশার মতো মেয়েকে আমি নিজের জীবনের সাথে কোনো মতে জড়াতে চাই না। ঈশা রিহানের সাথে থাক, ভালো থাক, সুখে থাক, ভালোবাসা পূর্ণতা জরুরি। আমি চাই না আমার মতো অন্য কারো ভালোবাসা অপূর্ণ থাকুক। কিন্তু এই কথাটা এখানে বলে কোনো লাভ হবে না। এই কথাটা ঈশার সামনে বলতে হবে। ও মেয়ে হয়েছে বলে ছেলেদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার ওর নেই। এতদিন রিহান, এখন আবার আমি। আসুক কাল, ভালো করে বুঝিয়ে দেব। ও নিজেকে একটু শান্ত করলো, শান্ত গলায় বলল তার বাবাকে, তোমাদের পছন্দ হলে আমার অমত নেই। অয়নের কথা শুনে সবার মুখে আনন্দের হাসি উকি দেয়। অয়ন খাবার টেবিল থেকে উঠে নিজের রুমে চলে আসে। বিছানার উপর বসে আনমনে ভাবছে অয়ন ঈশার কথা। কি করে ঈশা ভাবতে পারলো আমি ওকে বিয়ে করব? আমার কি বিন্দুমাত্র মান সম্মান নেই নাকি, যে মেয়ে রাস্তার ভিতর অন্য কাউকে জড়িয়ে ধরে ন্যাকামো করতে পারে? তার চরিত্র কি আমার জানা আছে? আর তার থেকেও বড় কথা হলো, ঈশার মতো একজনকে আমি চেয়েছি ঠিক, তবে এখনকার ঈশাকে নয়। আমি সেই আগের ঈশাকে চাই, যে ঈশা ভার্সিটিতে এসে সবার আগে আমার খোঁজ নিত, যে ঈশার ডায়েরিতে আমাকে নিয়ে না বলা হাজারটা কথা থাকতো, যে ঈশা অফিসে এসে সবার আগে আমার চেম্বারে আসতো। কথাগুলো ভাবতেই একটা দীর্ঘশ্বাস পেল অয়ন। সেদিন আর কখনো ফিরবে না, আর না ঈশা আমার হবে। এসব কি বলছো মা? অয়ন চৌধুরীর মতো একটা বেয়াদব ছেলে, যার ভিতর বিন্দুমাত্র লজ্জাবোধ নেই, যে লোকটা একটা নারীকে সম্মান করতে জানে না, যার মধ্যে অহংকার রয়েছে, তাকে আমি কখনো নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না মা। আর এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। ঈশার কথা শেষ হতে ঈশার বাবা ঈশাকে উদ্দেশ্য করে বললেন, অয়নের সাথে তোর কি হয়েছে তা আমার জানা নাই,
কিন্তু মা অয়নের মতো ভালো ছেলে আর একটাও দেখিনি আমি। ও হয়তো উগ্র মেজাজি, কিন্তু মনের দিক থেকে ভীষণ ভালো একটা ছেলে। আমার মতো হলো তোদের ভিতর যেই ঝামেলা তৈরি হয়েছে তা মিটিয়ে নেওয়া ভালো। অয়ন যা করেছে তার জন্য আমি বলবো আমি ভুল ভুল মানুষ করে আমি বলবো ভুল মানুষ করে, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাই বলে কি কাউকে একটা সুযোগ পাবে না? আর কি বলবো, বাকি সব তোর সিদ্ধান্ত। ঈশা তার বাবার কথাটা শুনে একটু নিশ্চুপ হয়ে যায়। সেটাই তো, অয়নকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু এতটা বাজে ব্যবহার যে আমায় করেছে তাকে কি করে ক্ষমা করে দেই? ঈশাকে চুপ দেখে তার বাবা তাকে প্রশ্ন করলো, কিরে চুপ করে আছিস রে, কিছু তো বলবি? কি খাও? কি এটা? সকালেতে অয়ন বিছানা থেকে উঠে যায়, অফিসে যাবে না আজ, তাই একটু লেট করে ঘুম থেকে উঠতে চেয়েও সে পারেনি। কারণ কেউ একজন কল করে অয়নের ঘুমের 12টা বাজিয়েছে। অয়ন চোখ কচলাতে কচলাতে ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকাতে দেখতে পেল রিয়াদের কল এসেছে। অয়ন কলটা পিক করতে ওপার থেকে রিয়াদ বলতে লাগলো, অয়ন তুই কোথায় আছিস রে? এই সময় কোথায় থাকার কথা আমার? নিজের রুমেই তো আছি। আরে আমি সেটা বলিনি, শোন না, আজ রাতে পার্টি আছে, আসবি তুই? আজ রাতে? কি খাচ্ছ? কি? আজ রাতে, ওকে ডান। কিন্তু সেটা এত সকালে কল করে জানানোর প্রয়োজন হলো কেন? পরেও তো বলতে পারতিস। সেটা বলা যেত, কিন্তু তোকে সবার প্রথমে জানাতে ইচ্ছে করলো, তাই আর কি কল করেছি। ওকে। আরও কিছুটা সময় কথা বলার পরে অয়ন ফোনটা রেখে দিল। এই রিয়াদ বড় অদ্ভুত একটা মানুষ, ওর কাজ কোনোটাই আমাকে সন্তুষ্ট করতে পারে না। না চাইতে ওকে সন্দেহ হয় আমার। অয়ন আর কিছু না ভেবে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে অয়ন বেলকনিতে দাঁড়িয়ে আছে একা। বৃষ্টি হচ্ছে বাইরে, একটা শীতল বাতাস এসে ছুঁয়ে যাচ্ছে অয়নকে। এই বাতাস আর বৃষ্টি অয়নকে বাধ্য করে অতীতের পাতায় চোখ বোলাতে। সেই অতীতের কথা মনে পড়ছে অয়নের, যা সে খুব যত্নে লুকিয়ে রেখেছে নিজের ভিতর। আনমনে নিজের রুমে বসে আছে ঈশা। জীবনে কখন কাউকে নিয়ে ভাবেনি সে। বরাবর নিজের আত্মসম্মান, ক্যারিয়ার, লাইফ নিয়ে ভেবে আসা ঈশার আজ অয়নকে নিয়ে ভাবতে বেশ ভালো লাগছে। আজ বললে ভুল হবে, সে ভার্সিটিতে থাকাকালীন ঈশা অয়নকে চিনত, তবে অতটাও না। একদিন একটা ছেলের সাথে সিনিয়র এক আপুর ঝামেলা হয়। সেখান থেকে অয়নের সাথে তার পরিচয়। অয়ন রোজ ভার্সিটির সামনে দিয়ে যাতায়াত করতো, বিধায় তাকে রোজ দূর থেকে এক দৃষ্টিতে দেখতো সে। ভালো লাগা কাজ করতো অয়নকে দেখে। উজ্জ্বল ফর্সা চেহারার মধ্যে পিঙ্ক কালার ঠোঁটজোড়া অয়নের সৌন্দর্যকে করেছে পরিপূর্ণ। এক অসাধারণ এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিল অয়ন, যার ব্যক্তিত্বে মুগ্ধ ছিল ঈশা। অয়নের অফিসে চাকরি পাবার জন্য কতটা কষ্ট করতে হয়েছে তাকে তার বলার অপেক্ষা রাখে না। সব ঠিকই চলছিল, হঠাৎ করে অয়ন কেন জানি বদলে যায়। কেন যেন হঠাৎ করে ভীষণ বাজে ব্যবহার করতে থাকে তার সাথে। আর কি কি অয়ন করেছে তা তো দেখলেনই। ঈশা ভাবনা বাদ দিয়ে জানালাটা খুলে দিল। বৃষ্টি শেষ হয়ে গেছে। কিছু সময় যেতে ঈশার রুমের সামনে এসে হাজির হয় রিয়ান। রিয়ান এসে ঈশাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপু কি করিস? রিয়ানের কথা শুনে ঈশা মুখ ঘুরিয়ে পিছন ফিরে তাকাতে দেখতে পেল তার ছোট ভাই দাঁড়িয়ে আছে। ঈশা মৃদু হেসে রিয়ানকে বলল, ওখানে দাঁড়িয়ে থাকবি, ভিতরে আয়। রিয়ান দৌড়ে এসে ঈশার পাশে বসে পড়ল। যদিও রিয়ান ঈশার সৎ ভাই, তবে সেটা বোঝার কোনো উপায় নেই। রিয়ান সবসময় ঈশাকে নিজের আপন বোনের মতো করে ভালোবাসে, আর ঈশাও রিয়ানকে নিজের আপন ভাইয়ের মতো স্নেহ করে। যদিও রিয়ালা বেগমের সাথে ঈশার সম্পর্ক অতটা ভালো নয়। রিয়ান ঈশার চোখ বরাবর প্রশ্নসূচক দৃষ্টিপাত করে বলল, আচ্ছা আপু, ওই ছোট লোকটাকে কি তুই সত্যি সত্যি বিয়ে করবি? রিয়ানের কথা শুনতে ঈশা হাস্যোজ্জ্বল চেহারাটার কালো মেঘে ঢেকে যায়। ঈশা কিছুটা থমকে গেছে। রিয়ান আবারও বলতে লাগলো তার বোন ঈশাকে,
আপু এমনিতে কিন্তু ওই লোকটা দেখতে ভালো, কিন্তু উনি আসলে তোর যোগ্য না। তুই কিন্তু এর থেকে ভালো কাউকে রিজার্ভ করিস। কথাটা কানে আসতে খিলখিল করে হেসে বলল ঈশা। এতটুকু একটা পিচ্চি মানুষ আমি কি ডিজার্ভ করি তা আমার থেকে ভালো জানে। ঈশা তার ভাইয়ের গাল জোড়া ধরে আলতো করে টান দিয়ে বলল, অনেক পেকেছিস তুই, দাঁড়া, তোর একটা ব্যবস্থা করতে হবে। দুই ভাই বোনের কথার মাঝে চলে আসে ঈশার মা রেহেলা বেগম। উনি এসে কিছু গহনা ও শাড়ি দিয়ে যায় ঈশাকে। ঈশা শাড়িটা হাতে নিয়ে তার মাকে কিছু জিজ্ঞাসা করার আগেই উনি চেঁচিয়ে বলতে লাগলেন, কোনোভাবেই তুই অয়নের সাথে কোনো ঝামেলা করে বিয়েটা না করে দিবি না। ও যাই করেছে করুক, পুরুষ মানুষ এমনটা করেই থাকে, তোর সব সহ্য করতে হবে। রেহেলা বেগমের কথা শুনে ঈশা পুরো অবাক হয়ে যায়। এসব কি বলছে মা? ঈশা ভীষণ রাগ নিয়ে তার মাকে উদ্দেশ্য করে বলে, কেন সব সহ্য করতে হবে? ওরা পুরুষ, আমরা নারী। ওরা মানুষ আর আমরা পশু, তাই তো? ওদের কষ্ট আছে, আমাদের নাই? ঈশা কথা শেষ এসে কথা শেষ করার আগে রেহেলা বেগম চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন